কথার কথা নয়, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। জুলাই সনদে সব দলের সইয়ের আশা প্রধান উপদেষ্টার, ঝুঁকি এড়ানোর তাগিদ বিএনপির। নভেম্বরে গণভোটে অনড় জামায়াত। চাকসুতে ভোট উৎসবের পর চলছে গণনা। বুথে চিরকুট ইস্যু ও ব্যালটে সই না থাকা নিয়ে উত্তেজনা। ছাত্রদল শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ। কাল যমুনা অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়ে শাহবাগ মোড় ছাড়লেন এমপি ও শিক্ষকরা। আবারও শহীদ মিনারে অবস্থান, ৩ দফা আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি। জনপদের সময়ে সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। কথার কথা নয়, ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের অতি জরুরি বৈঠকে তিনি আরও বলেন, উৎসবমুখর ভোট করতে সব পদক্ষেপ নেবে সরকার। 17 অক্টোবর জুলাই জাতীয় সনদে সব দল স্বাক্ষর করবে আশা করে প্রধান উপদেষ্টা বলেন, রাষ্ট্র মেরামতের দলিল দেশের সব নাগরিকের কাছে পৌঁছে দেওয়া হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, প্রধান উপদেষ্টার প্রতি তাদের সমর্থন সীমাহীন নয়। ফেব্রুয়ারিতেই ভোট হতে হবে, এর কোনো বিকল্প নেই। নির্বাচন সামনে রেখে ঝুঁকি এড়ানোর তাগিদ দিয়ে তিনি আরও বলেন, সংকট তৈরি হলে মোকাবেলা করতে পারবে না জাতি। নভেম্বরে গণভোট আয়োজনের দাবিতে অনড় জামায়াতে ইসলামের প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ বলেন, জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে জাতীয় নির্বাচন করতে হবে। ধন্যবাদ মনির। আগামী একদিন পর শুক্রবার দিন গ্রহণ করেছেন এবং যা প্রণয়নের জাতীয় ঐক্যমত্য কমিশন করার চেষ্টা করছি। একটা জায়গায় এসছে জুলাই সনদ, সমস্ত অতিথিরা উপস্থিত থাকুন, সেই বিবেচনা আপনাদেরকে স্বাগত জানাই। নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করে জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে এর ভিত্তিতে পরবর্তী কার্যক্রম পরিচালনা করতে হবে। আমরা চাই না প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে কোনো রকমের ভারসাম্যহীনতা নষ্ট হোক। আমরা সেটা এফোর্ড করতে পারবো না এই মুহূর্তে। আমরা চাই আপনার সাথে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক। রাষ্ট্র একটা ব্যালেন্সড অবস্থা থাকতে হবে। আমরা নির্বাচনকে সামনে রেখে কোনো রকমের ঝুঁকির মধ্যে আমরা যেতে চাই না, যেতে পারবো না, সেটা আমরা এফোর্ড করতে পারবো না। আপনার প্রতি আমাদের সীমাহীন সমর্থন নয়, আমাদের সীমারেখা আছে। আমরা গণতান্ত্রিক উত্তরণের জন্য এই সীমারেখার মধ্যে আপনাকে সমর্থন দিচ্ছি। আপনি দয়া করে এটা অনুধাবন করার চেষ্টা করবেন। আবারও বলছি, বারে বারে বলছি, যত জায়গায় গেছে এই যে সম্মেলন করলাম সেখানে বলে এসছি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। ঘোষণা করলাম, সেই ঘোষণাকে আমাদের রক্ষা করতে হবে। এটা এমন না যে কথার কথা বলে ফেলেছি, আচ্ছা ঠিক আছে 2 দিন পরে হলে কি হয়, ওরকম না। এটা ফেব্রুয়ারিতে হবে এবং ওই যে বারে বারে বলেছি এটা উৎসবমুখর নির্বাচন হবে। সেই উৎসবমুখর নির্বাচনের জন্য যা যা করতে হয় সবটা আমরা করবো, আমাদের সাধ্যে যতগুলো। এটার সঙ্গে আমরা কোনো কম্প্রোমাইজ করবো না। চাকসু নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। তবে নির্বাচনে ছাত্রদল ও শিবির সহ পাল্টাপাল্টি নানা অভিযোগ বিভিন্ন প্যানেলের। ছাত্রদলের বিরুদ্ধে লোকজন জড়ো করা, মব সৃষ্টির চেষ্টা সহ বেশ কিছু অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে ছাত্র শিবিরের প্যানেল সম্প্রীতির শিক্ষার্থী জোট। এদিকে এলএডি বন্ধ, 100 গজের মধ্যে প্রচারণা, কালি মুছে যাওয়ার অভিযোগ তোলা ছাত্রদল প্যানেল। অন্যদিকে শিবির ও ছাত্রদলের প্যানেলের বিরুদ্ধে জাল ভোট, অমোচনীয় কালি ব্যবহার সহ অভিযোগ করেছেন বাম সমর্থিত বৈচিত্র্যের ঐক্য প্যানেল। ভোট কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করা, কর্মকর্তাদের অস্বচ্ছ আচরণ সহ 9টি অভিযোগ তুলে অনিয়মের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে অহিংস শিক্ষার্থী ঐক্য প্যানেল। আর অনিয়মের 10টি কারণ দেখিয়ে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে রেভলিউশন ফর স্টেট অব হিউম্যানিটি প্যানেল। শত শত ছাত্রদল যুবদলের কর্মী 1 নং রেলগেট
সংলগ্ন রফিক ছাত্রাবাসের সামনে অবস্থান নিয়েছে। প্রশাসন কোনো প্রকার কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। বুথের 100 গজের মধ্যে কোনো প্রার্থীর যাওয়ার কথা না, কিন্তু আমরা দেখেছি সেই জায়গাগুলোতে বিভিন্ন প্রার্থী স্লিপ নিয়ে ঢুকে সেখানে তাদের হাতে ধরিয়ে দিচ্ছে এবং সেই জায়গায় ভোট চাচ্ছে, যেটা একেবারে অনুচিত ছিল। আমাদেরকে যে কালি দেওয়া হয়েছিল সেই কাগলিগুলো কয়েক সেকেন্ডের মধ্যে মুছে যাচ্ছিল। যেমন আমরা বিভিন্ন কেন্দ্রে দেখলাম, যখন ঘুরছি পর্যবেক্ষণ করলাম, তখন বিভিন্ন শিক্ষার্থীরা আমাদের অভিযোগ দিচ্ছিল। নির্বাচনের যে 100 গজের মধ্যে যে লাইনগুলো আছে সেখানে তারা ব্যালট স্লিপ বিতরণ করছে, এগুলো তো আসলে বিধির লঙ্ঘন এবং বারবার যখন প্রশাসনকে এবং নির্বাচন কমিশনকে অভিযোগ করা হচ্ছে তারা এগুলো বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা আসলে গ্রহণ করছে না। এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আলামিন তুষার, সরাসরি যাচ্ছি তার কাছে। তুষার, আনুষ্ঠানিক যে এবং এখনো কিন্তু শিক্ষার্থীরা তাদের অবস্থান রেখেছেন ক্যাম্পাসে, তারা কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত ফলাফল তার জন্য অপেক্ষা করছেন। সাধারণভাবেই আমরা গেল কয়েকদিন ধরে দেখেছি যে সাধারণত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেহেতু ক্লাস বা পরীক্ষা এগুলো সাধারণত দুপুরের মধ্যে শেষ হয়ে যায়, সেই জায়গা থেকে ক্যাম্পাস কিন্তু ফাঁকা হয়ে যায়। গতকালকে আমরা সেটা দেখেছি যে সন্ধ্যার পরবর্তীতে ক্যাম্পাসে আসলে তেমনভাবে সাধারণ শিক্ষার্থীদের অবস্থান খুব একটা থাকে না। তবে আজ যেহেতু একটি উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে তারা ভোটাধিকার প্রয়োগ এখন ফলাফলের অপেক্ষা করছেন, তারা কিন্তু এই যে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা অনেকেই রয়েছেন, বিভিন্ন সাধারণ শিক্ষার্থীরা তারা প্রত্যেকেই তাদের জায়গা থেকে তারা অবস্থান নিয়েছেন এবং তাদের যে ফলাফল সেটা তাদের যে প্রার্থী নির্বাচন করেছেন তারা সারাদিন ভোটের মাধ্যমে সেই জায়গাগুলো মাথায় রেখে কিন্তু তারা তাদের কাজ করছেন এবং তারা তার সময় কাটানোর জন্য নানান ধরনের অ্যাক্টিভিটি তারা আসলে করছেন এখানে। এবং আমরা এর আগেও বিভিন্ন হলগুলোতে, যেমন দর্শক আপনারা এর মধ্যে জানেন যে 5টি আলাদা আলাদা অনুষদে এখানে শিক্ষার্থীরা ভোট দিয়েছেন, সেখানে কিন্তু ভোট গণনার যে কার্যক্রম সেটি কিন্তু রয়েছে আলাদা আলাদা অনুষদ হয়ে গেলে প্রতিটি আলাদা আলাদা অনুষদ থেকে কিন্তু সেই করা হবে। তার যেই হল রয়েছে বিবিএ অর্থাৎ ব্যবসা অনুষদ যেখানে রয়েছে, ব্যবসা অনুষদের অডিটোরিয়াম থেকে একদম কেন্দ্রীয়ভাবে যেই ফলাফল সেই ফলাফল কিন্তু ঘোষণা শিক্ষার্থীদের যে চলাচল এবং শিক্ষার্থীদের যে এখন পর্যন্ত ক্যাম্পাসে অবস্থান, সেই যে সারাদিনের উৎসবমুখর পরিবেশ সেটির যে প্রভাব সেটি কিন্তু এখনও এখানটায় আসলে চোখেই পড়ছে। এবং আমরা দেখতেই পাচ্ছি যে শিক্ষার্থীরা তাদের জায়গা থেকে সর্বোচ্চভাবে বারবার করে যারা আসলে প্রার্থীরা রয়েছেন তারা, আমরা বেশ কয়েকটি যে অনুষদগুলো রয়েছে যে কেন্দ্রগুলো ছিল সেগুলোতে আমরা যখন ঘুরেছি তখন দেখেছি শিক্ষার্থীরা বা তাদের যারা আসলে প্রার্থী রয়েছেন তাদের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু সেখানে অবস্থান করছেন। কোনো ধরনের অনিয়ম বা আসলে তারা সর্বোচ্চ স্বচ্ছতা আসলে যেন নিশ্চিত থাকে সেই জিনিসগুলো কাজ করছেন এবং প্রশাসনও কিন্তু এই ব্যাপারগুলোকে খুব গুরুত্ব দিচ্ছেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু 16টি এলইডি স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে, যেখানে এই এলইডি স্ক্রিনগুলোর মাধ্যমে কিন্তু ভেতরের যে কার্যক্রম সেটি কিন্তু শিক্ষার্থীদের দেখার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রের সামনে 2টি করে এরকম মনিটর কিন্তু রাখা হয়েছে আমরা দেখেছি এবং সেখানে কিন্তু সিসি ক্যামেরার ফুটেজ সার্বক্ষণিক দেখা যাচ্ছে। এবং এখনও পর্যন্ত এর আগে আমরা যেমনটা দেখেছি চাকসুতে বা ডাকসুতে বা জাকসুর নির্বাচনের সময় এই সিসি ক্যামেরা ফুটেজ অনেক সময় ইন্টারাপ্ট করেছে বা এই ধরনের ঝামেলা হয়েছে, সেরকম কোনো কিছুর বা তেমন কোনো ধরনের বড় বা অপ্রীতিকর কোনো কর্মকাণ্ড সকাল থেকে আমরা আমাদের চোখে পড়েনি বা তেমন কিছু ফলাফল ঘোষণার আগ পর্যন্ত যে ভোট গ্রহণের পরে 4 ঘন্টা পেরিয়ে গেল, এর মাঝখানে কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের অভিযোগ বা এমন কিছু কিন্তু আমাদের চোখে পড়েনি এবং শিক্ষার্থীরাও তেমন কিছু বলেনি। তো এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে চাকসু নির্বাচনের সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, দেখছেন জনপথের সময়। এবার রাকসু নির্বাচন প্রসঙ্গ। সব শঙ্কা কাটিয়ে 36 বছর পর রাকসু নির্বাচনের ভোট গ্রহণকাল। প্রস্তুত বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওএমআর মেশিনের মাধ্যমে দ্রুত ও নির্ভুলভাবে ফল ঘোষণা করা হবে জানিয়েছে নির্বাচন কমিশন। নেওয়া হয়েছে 3 স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এ নিয়ে আলোচনায় সহকর্মীদের সঙ্গে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন তোহা খান তামিম, সরাসরি যাচ্ছি সেখানে। 35 বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের
যেই রাকসু নির্বাচন অর্থাৎ ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচন এটির জট খুলবে আগামীকালকে ভোট গ্রহণের মধ্য দিয়েই। আমরা গত কয়েকদিন ধরেই দেখেছি যে প্রচারণায় একেবারে মুখর ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। অনেকগুলো প্রার্থী এবং তারা পুরো ক্যাম্পাসে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে ছিলেন, প্রচারণা করেছেন। সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। কেমন প্রস্তুতি নিয়েছে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর বা কেমন প্রস্তুতি, সব মিলিয়ে আমরা কথা বলবো। আমরা টিম সময় এখানে রয়েছি। আগামীকালকে সারা দিন আমাদের যে টিম সময় রয়েছে সেই সময় টেলিভিশন নিরবিচ্ছিন্ন যে তথ্য আমরা সরবরাহ করতে চাই এবং সবার আগে সর্বশেষ যে তথ্য সেই তথ্যই আমরা দেওয়ার চেষ্টা করব দর্শকদের জন্য। আমরা আলোচনা শুরু করতে চাই। আমাদের একজন সহকর্মী রাজশাহীতে রয়েছেন, আমাদের সহকর্মী সাইফুর রহমান রকি। সাইফুর রহমান রকি, আমরা গত কয়েকদিন ধরেই দেখেছি যে আপনি রাকসু নির্বাচন যে প্রচার প্রচারণা সেটি কাভার করেছেন। একটু বলবেন যে ৩৫ বছর পর এই রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সব মিলিয়ে এই যে প্রশাসনের যে সিদ্ধান্ত, বিশ্ববিদ্যালয় প্রশাসনের, এটি আসলে সাধারণ শিক্ষার্থীরা কিভাবে নিয়েছে? শেষ পর্যন্ত যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এটি নিতে পারছেন, বিভিন্ন শিক্ষার্থীরা এটিকে খুবই ইতিবাচকভাবে নিয়েছেন। পাশাপাশি যারা প্রার্থী আছেন তারাও খুবই ইতিবাচকভাবে কিন্তু বিষয়টিকে নিয়েছেন। সব মিলিয়ে যদি বলা চলে, এক ধরনের উৎসব মুখর পরিবেশ এই রাকসু নির্বাচনকে ঘিরে কিন্তু এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। গত কয়েকদিন ধরে কিন্তু রাকসু নির্বাচনের যে আমেজ সেটি কিন্তু শুধু এই রাজশাহী বিশ্ববিদ্যালয় নয়, এর আশেপাশের যে এলাকাগুলো আছে সেগুলোতেও কিন্তু এই আমেজটা কিন্তু ছড়িয়ে পড়েছে। কে হচ্ছে রাকসু নির্বাচনের ভিপি, কে হচ্ছে রাকসু নির্বাচনের সাধারণ সম্পাদক জিএস, কে এজিএস হচ্ছে বা অন্যান্য পদেও কারা নির্বাচনে অংশ নিচ্ছেন, কে এখানে জয়ী হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে এখন সব জায়গায় কিন্তু আলোচনা চলছে। চায়ের দোকান থেকে শুরু করে সর্বক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো নিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে গেছে। এবং আমরা দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আশপাশের যে এলাকা, সেই এলাকাতেও কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা, বিশেষ করে হলে যারা থাকছেন এবং বাইরে যারা থাকছেন, বিশেষ করে মতিহার কিংবা আমি যদি বিনোদপুর বাজার বলি, সেখানেও কিন্তু সবাই কেমন একটা আড্ডা, আলোচনা, সমালোচনা, কে হচ্ছে কে আসছে। এই বাইরে আশপাশের পরিবেশটা কেমন দেখেছেন আপনি? আপনি ঠিকই বলেছেন। পুরো আশেপাশের রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশেপাশের যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতেও এই আমেজটি কিন্তু ছড়িয়ে পড়েছে। যে কারণে আমি ওটা বলছিলাম যে বিভিন্ন এলাকা থেকে অনেকেই কিন্তু আসছেন। গত কয়েকদিন ধরে আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাইরেও কিন্তু অনেকে বসে শুধুমাত্র এই রাকসুকে ঘিরেই তাদের সকল জল্পনা কল্পনা, আলোচনা এসব কিন্তু তারা করছেন। এবং সব মিলিয়ে যদি বলা চলে, তাদের মধ্যেও কিন্তু এটি আসলে দীর্ঘদিন পরে যেহেতু রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আসলে অনেকেই রাকসু নির্বাচন কিভাবে হয় এটি নিয়েও কিন্তু অনেকের মধ্যে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব ছিল। তো এই সব কিছুর শেষ হচ্ছে আগামীকালকে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে, যে কারণে আসলে সবার মধ্যে এটা নিয়ে এক ধরনের আলোচনা চলছে আর কি। এবং উচ্ছ্বাস এবং মানুষের, বিশেষ করে শিক্ষার্থীদের মাঝে যে প্রচুর পরিমাণ উচ্ছ্বাস আমরা দেখেছি। একইভাবে আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে আজকে কথা বলেছিলাম, তারাও বলছেন যে তারা প্রথমবার ভোট দিবেন। আমরা একটু আরেক সহকর্মীর কাছে যেতে চাই, সহকর্মী মওদুদ রানা। তিনি আমাদের জানাবেন বিশেষ করে এই যে প্রচারণা দীর্ঘদিন ধরে প্রচার হয়েছে, এর আগেও একটি তারিখ ছিল ভোট গ্রহণের, সেটি পিছিয়ে আবারও সেটি 16 তারিখে নির্ধারণ করা হয়েছে। মওদুদ, আপনি আমাদের একটু জানাবেন যে প্রচারণায় আসলে কেমন হলো এবং শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া সেটি আসলে যে সমস্ত প্যানেল যারা রয়েছেন, স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, তার আসলে কতটুকু প্রতিফলন হয়েছে? এটি আমরা যেটি দেখেছি যে হল সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি এবং কেন্দ্রীয় সংসদ, এখানে প্রায় 860 জন প্রার্থী রয়েছেন এবং 11টি প্যানেল প্রথম দিকে আত্মপ্রকাশ করলেও সর্বশেষ 9টি প্যানেল জমজমাট প্রচারণা করেছে। এর মধ্যে ছাত্রদল সমর্থিত এবং ছাত্র শিবির সমর্থিত তারা পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে, যদিও তারা আবার হল সংসদে পূর্ণাঙ্গ প্যানেল দিতে পারেনি। যারা পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছেন এবং যারা আংশিক প্যানেল দিয়েছেন তাদের প্রচারণা কিন্তু চোখে পড়ার মধ্যে ছিল। এবং আমরা দেখেছি যখন 25 সেপ্টেম্বরে নির্বাচন হয়নি, এই নির্বাচন আবার এগিয়েছে, তখন কিন্তু তাদের যে প্রচারণার মাত্রা সেটি কিন্তু বেড়েছে। এবং আমরা যেটি শেষ মুহূর্ত পর্যন্ত দেখেছি যে নারীদের হলগুলো সহ পুরুষদের যে হলগুলো রয়েছে সেখানে প্রচারণা করেছেন। এর বাইরে যারা অনাবাসিক শিক্ষার্থী রয়েছে তাদের মধ্যে প্রচারণা করেছে। এবং শিক্ষার্থীরা যে বিষয়টিকে বারবার গুরুত্ব দিয়েছেন যে
কোন প্রার্থী আসলে তাদের পক্ষে কথা বলেন, বিশেষ করে তাদের যে পঠন পাঠনের পরিবেশ, তাদের যে হলে থাকার পরিবেশ, তাদের যে সিট নিয়মতান্ত্রিকভাবে কারা আসলে বরাদ্দ দিতে সহায়তা করবে, খাবারের মান কেমন হবে, এখানকার যে চিকিৎসা ব্যবস্থা সেটা নিয়ে আসলে কারা কথা বলছে তাদের ইশতেহারগুলোতে, সেগুলো লক্ষ্য করেছে। এবং আমি যদি আপনাকে বলি যে ভোটের ফ্যাক্টর আসলে কি হতে পারে, এখানে যেরকম আমরা দেখেছি যে 39.10 নারী এবং 61% পুরুষ ভোটার, নারী ভোটারের উপস্থিতি আসলে বেশি করা হচ্ছে এবং বলা হচ্ছে যে 60% পুরুষ ভোটার থাকলেও সেখানে কিন্তু একটা উল্লেখযোগ্য সংখ্যক ভোটার এখানে ভোট দিতে আসবে। এবং আপনাকে যদি বলি যে এখানে নারী ভোটারকে আসলে এক ধরনের ফ্যাক্টর মনে করা হচ্ছে, কারণ তারা এই বিশ্ববিদ্যালয়ে তাদের যে প্রতিনিধি এবং যারা তাদের পঠন পাঠন বা একাডেমিক কাজে সহায়তা করবে তাদেরকে কিন্তু বেছে নেওয়ার এক ধরনের প্রবণতা আমরা দেখেছি এবং ভোটারদের সাথে কথা বলেও আমরা জেনেছি। তো সেটি একটা ফ্যাক্টর হবে এর। এবং এছাড়া মোটা দাগে যে সমস্যাগুলো রয়েছে, আবাসন সমস্যা, খাবার সমস্যা, পরিবেশগত সমস্যা, কিংবা তাদের যে বিভিন্ন ধরনের যে ভেতরের যে পরিবেশ অর্থাৎ শৃঙ্খলার যে ব্যাপারটা, সেটি আসলে কতটুকু প্রতিফলন হয়েছে ইশতেহারে প্রার্থীদের, ছোট্ট করে যদি বলতেন। এখানে প্রার্থী যারা রয়েছেন তারা যেরকম তাদের সামর্থ্যের অতিরিক্ত তথ্য দিয়েছেন, তেমনি আবার অনেক প্রার্থীকে আমরা দেখেছি যে বাস্তবসম্মত যে ইশতেহার এবং তাদের সামর্থ্যের মধ্য থেকে সমাধান করতে পারবে এরকম ইশতেহারও আমরা দেখেছি। অর্থাৎ ইশতেহারের ফুলঝুরির পাশাপাশি যে আমরা যদি বলি যে নিরেট যে ইশতেহার সেটিও দেখেছি। সব মিলিয়ে কিন্তু ইশতেহারের যে বুলিগুলো ছিল সেগুলো কিন্তু শিক্ষার্থীরা নিয়েছেন এবং সেটা নিয়ে আলোচনা রয়েছে। এবং শিক্ষার্থীরা যেটি মনে করছেন যে তাদের পঠন পাঠন, থাকা, স্বাস্থ্য, চলাফেরা, নিরাপত্তা সব মিলিয়ে যে প্যানেলগুলো রয়েছে তাদের সাথে কথা বলেছেন, বারবার তাদেরকে মনে করিয়ে দিয়েছেন, হয়তো তারাই তাদের পক্ষে রায়টা বেশি টানতে পারবে। ধন্যবাদ মওদুদ। একটি বিষয় সেটি হচ্ছে যে বিভিন্ন ধরনের যে মোটা দাগে যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো কিন্তু প্রার্থীরা বারবার করে বলছেন যে হ্যাঁ সমস্যার সমাধান করবেন। একটি বিষয় কিন্তু মওদুদ রানার কথা উঠে এসেছে যে সামর্থ্যের বাইরেও অনেকে কথা বলেছেন, আবার বাস্তবসম্মত যে বিষয়গুলো সেটিও কিন্তু কথা বলেছেন। আগামীকালকে ভোট গ্রহণ, আগামীকাল সকাল থেকেই শুরু হবে, টানা চলবে বিকাল 4টা পর্যন্ত। আমরা দেখেছি যে বেশ বলা যায় যে প্রায় 29,000 যে শিক্ষার্থী তারা আসলে ভোট প্রদান করবেন, ভোট প্রয়োগ করবেন, ভোটাধিকার প্রয়োগ করবেন। আমরা প্রস্তুতির বিষয়ে কথা বলতে চাই যে সার্বিক যে প্রস্তুতি সেটি আসলে কেমন হয়েছে। সহকর্মী আলতাফ হোসেন আজকে সারাদিন এই যে প্রস্তুতির বিষয়ে তিনি নিউজ সংগ্রহ করেছেন, সংবাদ সংগ্রহ করেছেন। আমরা একটু তার কাছ থেকে শুনবো। আলতাফ, প্রস্তুতি, বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি কেমন নিয়েছে এবং পাশাপাশি বলবেন আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতিটা কেমন? জি, ধন্যবাদ আপনাকে। নির্বাচন কমিশনের প্রস্তুতি আসলে সম্পূর্ণ হয়েছে ভোট গ্রহণের জন্য এবং ইতিমধ্যে আমি সকাল থেকে দেখেছি যে তাদের যে প্রস্তুতি সেটা আসলে এর আগের অর্থাৎ নির্বাচন তো পিছানো হয়েছে, তো তার আগেও এক ধরনের প্রস্তুতি নির্বাচন কমিশনের ছিল। আর আগামীকালকের উপর টার্গেট করে ভিত্তি করে কিন্তু ইতিমধ্যেই সার্বিক যে প্রস্তুতি সেটা গ্রহণ করা হয়েছে। এবং আমি যদি বলি যে 9টি একাডেমিক ভবন এবং 17টি যে কেন্দ্র, এবং এই 17টি কেন্দ্রতে 990টি বুথ বসানো হয়েছে ইতিমধ্যে, এবং প্রত্যেকটি আসলে আমরা দেখেছি যে সার্বিকভাবে সম্পূর্ণ করা হয়েছে তাদের প্রস্তুতি। একই সঙ্গে নির্বাচন কমিশনার কিন্তু প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম তিনি আজকে সংবাদ সম্মেলনে তাদের এই সার্বিক প্রস্তুতির বিষয়ে তারা ব্রিফ করে জানিয়েছেন এবং একই সঙ্গে বলেছেন সুষ্ঠু এবং নির্বিঘ্নেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার জন্য যা যা করা দরকার সব ধরনের প্রস্তুতি তারা গ্রহণ করেছে। একই সঙ্গে আমরা আইন শৃঙ্খলার পরিস্থিতির কথা যদি বলি, আমরা উল্লেখযোগ্য যে বিষয়টি সেটা হচ্ছে যে প্রায় 2300 পুলিশ সদস্য কিন্তু মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে 12 প্ল্যাটুন র্যাব, একই সঙ্গে বিজিবি মোতায়েন করা হচ্ছে 6 প্ল্যাটুন। তো সব মিলিয়ে যে একটা বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষকের বাহিনী নিয়ে একটা নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং আমরা পুলিশ কমিশনারের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে যে জানিয়েছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনাকে ঘটানোর চেষ্টা করলেও সেটি তারা কঠোর হাতে প্রতিহত করবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলিয়ে বলা যায় যে নির্বাচন নিয়ে এখন পর্যন্ত আমরা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা চোখে পড়েও নেই এবং যাতে না ঘটে সেই জন্য কিন্তু প্রশাসন সার্বিক ব্যবস্থা গ্রহণ করেছে বলে আমরা দেখতে পাচ্ছি। সঠিক, আলতাফ হোসেনের কথা শুনছিলাম এবং তিনি বলছিলেন যে প্রস্তুতির যে ব্যাপারটি, আমরা প্রস্তুতিও নিয়েছি। আমরা বিকাল থেকে দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ দ্বারগুলো রয়েছে, বিশেষ করে এখানে কাজলা গেট রয়েছে, যে প্রধান গেটটি রয়েছে, সেখানে আমরা দেখেছি স্কাউটসের সদস্য, পুলিশের সদস্য সবারই কিন্তু ব্যাপক উপস্থিতি এবং কড়াকড়ি আরোপ করেই তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং পরিচয়পত্র দেখিয়ে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আমরা আরেকজন সহকর্মীর সাথে কথা বলতে চাই আগামীকালকের ভোট গ্রহণের বিষয়ে। সহকর্মী শাহিন আলম, আজকেও
আজকেও তিনি সংবাদ সংগ্রহ করেছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় গিয়ে। এবং শাহিন আলম, আপনি একটু আমাকে জানাবেন যে আগামীকালকে ভোট গ্রহণ কোন পদ্ধতিতে হচ্ছে, খুব সংক্ষেপে যদি বলতেন। জি তামিম, ধন্যবাদ আপনাকে। আসলে রাত পোহালেই রাষ্ট্র নির্বাচন, যেহেতু দীর্ঘদিন পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে একদিন আগেই প্রচারণা শেষ হয়েছে। তবে আজকেও ক্যাম্পাসে আমরা যেটি দেখেছি যে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উৎসবের আমেজ, এবং প্রতিটি চায়ের দোকানে, হলে, বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকায় লিফলেট বিভিন্ন জায়গায় পড়ে আছে যে প্রচারণা হয়েছে তার চিহ্ন রয়ে গেছে। এবং যদি বলি যে এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা এবং পাশাপাশি ভোট গণনা যাতে দ্রুত হয় সেটার জন্য কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা ওএমআর মেশিনের মাধ্যমে ভোট গণনা প্রক্রিয়াটি সারবেন। এবং যেটি হয় যে ম্যানুয়ালি যদি ভোট গণনা হয়ে থাকে সেক্ষেত্রে অনেক সময় আসলে অতিবাহিত হয়, এবং যেটি 17 ঘন্টার মধ্যে তারা এই গণনা শেষ করতে পারবেন এবং ফলাফল তারা দিয়ে দিতে পারবেন বলে তারা আশা প্রকাশ করছেন। শাহিন, অসংখ্য ধন্যবাদ। আমরাও আশা করি যে খুব দ্রুতই ভোট গ্রহণ শেষ করে যে প্রকৃত অর্থেই যারা ছাত্র সংসদ যারা প্রতিনিধিত্ব করবে শিক্ষার্থীদের, প্রকৃত অর্থে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করবে এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবেন এবং একটি কার্যকর রাকসু গঠন করবেন, সেই ধরনের প্রার্থী কিন্তু আসলে জয়ী হয়ে আসবেন বলে শিক্ষার্থীরা মনে করছেন। তো এই ছিল আজকের আলোচনা রাকসু সম্পর্কিত। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। দেখছেন জনপথের সবাই, সঙ্গেই থাকুন। কাল যমুনা অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়ে শাহবাগ মোড় ছাড়লেন এমপি ও শিক্ষকরা। আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন তারা। 3 দফা আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। মূল বেতনের 20% বাড়ি ভাড়া ভাতা, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং 75% উৎসব ভাতার দাবিতে কর্মবিরতিতে এমপিওভুক্ত শিক্ষকরা। সরকারকে বারবার আলটিমেটাম দিয়েও সাড়া না মেলায় পালন করছেন একের পর এক কর্মসূচি। বুধবার দুপুর 12টার মধ্যে প্রজ্ঞাপন জারি না হয় পূর্ব ঘোষণা অনুযায়ী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা নিয়ে বের হন শিক্ষকরা। শাহবাগ থানার সামনে এলে বাধা দেয় পুলিশ। এ সময় ব্যারিকেড ভেঙে ফেলেন আন্দোলনকারীরা। পরে শাহবাগ মোড় অবরোধ করেন। তারা আমাদেরকে মারুক, পেটাক, গুলি করুক, আমরা বুক পেতে গুলি সহ্য করবো, তারপর আমরা হাসপাতাল ছাড়বো না। এমপিওভুক্ত শিক্ষকরা জানান সরকারের পক্ষ থেকে নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও এর প্রতিফলন নেই। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, আমাদের চলতেই থাকবে। কেন্দ্রীয় শহীদ মিনারে নির্ঘুম রাত কাটিয়েছি, কিন্তু সরকারের এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আমাদের কোনো আশ্বস্ত করা হয় নাই। বারবার আমরা আশ্বাসে বিশ্বাসী নই, এবার পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন ছাড়া আমরা ঘরে ফিরে যাব না। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রার ঘোষণা দিয়ে 2.5 ঘন্টা পর শাহবাগ মোড় ছেড়ে দেন শিক্ষকরা। সেখান থেকে আবারও শহীদ মিনারে অবস্থান নেন তারা। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন জনপথের সময়। দেশের সংস্কারের কাজ এখনো শেষ হয়নি, তাই অন্তর্বর্তী সরকার যতদিন আছে সংস্কার চলবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিকেলে নারায়ণগঞ্জে দেশের প্রথম ই-বেল বন্ড উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। উপদেষ্টা জানান, বিচার ব্যবস্থায় জামিন প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ করতে প্রথম দফায় পরীক্ষামূলকভাবে দেশের কয়েকটি জেলায় ই-বেল বন্ড কার্যক্রম চালু করা হচ্ছে। এই অনলাইন বেল বন্ডটা যে চালু করা হয়েছে, এটা কোনো আইসোলেটেড পদক্ষেপ হিসাবে চালু করা হয় নাই। আমরা বিচার বিভাগে আইন ও বিচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে সংস্কারগুলো আনছি, সেটার মূল লক্ষ্যই হচ্ছে বিচারের সময় কমানো, বিচার প্রার্থী মানুষের ভোগান্তি হ্রাস করা, তার খরচের সাশ্রয় করা এবং ন্যায় বিচার নিশ্চিত করা। আশা করি আমরা আগামী 2-3 মাসের মধ্যেই এই অনলাইন বেল বন্ড তারপর লিগাল এইড সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারব। আমাদের সংস্কারের কাজ শেষ হয় নাই, আমরা যতদিন আছি শেষ পর্যন্ত কাজ করে যাব। দেখছেন জনপথের সময়, সঙ্গেই থাকুন। জনপথের সময়। একদিনে 3 জেলায় সড়কে ছড়ল 6 জনের প্রাণ, আহত হয়েছেন 27 জন। সকালে ফরিদপুরের ভাঙায় নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে তলিয়ে যায় ইউরোলাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই মারা যান একজন, আহত হন অন্তত 16 জন। পরে হাসপাতালে নেয়ার পর এক শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে মেহেরপুরে ট্রাক চাপায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মারা গেছেন।
অন্যদিকে টাঙ্গাইলের বাসাইল উপজেলায় বাস ট্রাক সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১২ জন। এ ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন সাইফুল রুদ্র। আলিশা, আপনাকে ধন্যবাদ। রাতের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।